হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কেমিস্ট্রির মলিকুলার অরবিটাল থিওরি চ্যাপ্টারের মধ্যে কি করে একটা মলিকুলার অরবিটাল থিওরির ডায়াগ্রাম আঁকতে হয়, মানে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকতে হয় সেটা জানবো। তো আমি দুটো মলিকুলের আমাদের সিলেবাসে যেটা আছে, দুটো মলিকুলার ডায়াগ্রাম আঁকবো। একটা হলো O2 আর একটা হলো N2, এই দুটো আঁকবো। তো O2 যখন মলিকুলার অরবিটাল আঁকবো, তার কি কি সেই অরবিটাল থেকে কি কি বুঝতে পারি সেগুলো দেখে নেবো একটু। তো আঁকা যাক। প্রথমে আমরা O2 মলিকুলার অরবিটাল আঁকবো। তাহলে তার আগে আমাকে দেখতে হবে O2 কি দিয়ে তৈরি। O2 তৈরি একটা O আর একটা O, এদের মধ্যে বন্ড হচ্ছে। একটা O মানে O8, যার অ্যাটমিক নাম্বার 8, তাহলে তার ইলেকট্রন কীরকম হবে, ইলেকট্রন কনফিগারেশনটা। তার ইলেকট্রন কনফিগারেশন হবে 1s2 2s2, চারটে হয়ে গেল, আর চারটে হলে 8টা হবে 2p4। এবার এটারও একই জিনিস হবে 1s2 2s2 2p4 হলো। এবার এই দুটো অক্সিজেন জুড়ে একটা O2 মলিকুল তৈরি করবে। একটা মলিকুল তখনই তৈরি হবে যখন আলাদা আলাদা অবস্থায়, যখন দুটো অক্সিজেন আছে আলাদা আলাদা অবস্থায়, তখন তাদের মধ্যে যে দুটো মিলে যে টোটাল এনার্জি আছে, বন্ডিং অবস্থায় যদি তাদের এনার্জি সাধারণ আলাদা আলাদা অবস্থায় থাকার থেকে কম হয়, এনার্জি যদি তার থেকে কম হয় বন্ডিং অবস্থায়, তবেই সেই বন্ডটা স্টেবল হবে। কারণ থার্মোডাইনামিক্সের রুল অনুযায়ী সব সময় এন্ট্রপি সামনের দিকে যায়, মানে এনার্জি হাই থেকে লোয়ার লেভেলে সবাই করতে চায়। তাহলে যে যত বেশি এনার্জি লো করতে পারবে তার স্টেবিলিটি বাড়বে। ওই জন্য আমরা বলি এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। স্টেবিলিটির কোনো ভ্যালু হয় না, কিন্তু এটা মানে বোঝার জন্য। মানে আমার যদি বন্ডিং অবস্থায় এনার্জিটা কমে, তাহলেই কিন্তু আমার বন্ডিংটা স্টেবল হবে। তাহলে সে বন্ডিংয়ের এমন হতে হবে যাতে তার এনার্জিটা এমনি অবস্থার থেকে লো হয়। আমরা যদি একটা গ্রাফ টাইপের আঁকি, মানে এরকম করে একটা লম্বা টানলাম, এখানে এটা হলো এনার্জির দিকে, এনার্জি পর্ব বাড়ছে নিচ থেকে উপরে। তাহলে সব থেকে একটা আমি প্রথমে অ্যাটমিক অরবিটাল, এর অ্যাটমিক অরবিটালটা লিখছি কিরকম অ্যাটমিক অরবিটাল হয়। তো সব থেকে লোয়ার অ্যাটমিক অরবিটাল কি হবে, সব থেকে লোতে থাকবে 1s2, কারণ সব থেকে নিচে আছে 1s2। তারপরে কি থাকবে, একটু উপরে লিখছি আমি, পরে বলছি কেন, এই মাঝামাঝি লিখছি, একটু নিচে 2s2 থাকবে। তারপর 2s2 হয়ে গেল। এরপরে সবার থেকে উপরে কে থাকবে 2p4। 2p4, p তো একটা নয়, আমি ভুল করে একটা আঁকলাম, টোটাল 3টে হবে। 4 আছে, তাহলে আমার হুন্স রুলে 1 2 3, আর এখানে 4 হলো। একই রকম ভাবে পুরো এই জিনিসটা, এই দিকের যে অ্যাটমিক অরবিটালটা আছে, অ্যাটমিক অরবিটাল, এটারও একই জিনিস হবে। আমি শুধু এটা একটু কপি পেস্ট করে নিচ্ছি, এতে দুবার লিখতে না হয়। একই জিনিস এখানে হবে, বোঝা গেল, কারণ দুটোই তো ও। এবার দুটো বন্ড কি করে তৈরি করবে সেটা দেখব। তার আগে আমি এক কাজ করি, এই যে দুটোকে এটা একটু নিচে নামিয়ে আনি, পরে বলছি কেন, কারণ আমার একটু বেশি জায়গার দরকার হবে। ঠিক আছে, নামিয়ে নিলাম।
এবার আমি করব কি, বন্ডিং অরবিটাল আঁকা শুরু করব। মানে আমার মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী বলা আছে যে যখন দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে তখন দুটো বন্ডিং অরবিটাল তৈরি হয়, মানে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হয়। এটা কিন্তু সাধারণ আমরা ইনটিউশনে বুঝতে পারবো না, কেন না আমরা জানি দুটো জিনিস মিলে একটা তৈরি হয়, কিন্তু এখানে সেরকম নয়, এখানে দুটো জিনিস মিলে দুটোই তৈরি হয়, কিন্তু সেক্ষেত্রে দুটো জিনিস একটু আলাদা হয়ে যায়। যেরকম এখানে 1s2 আর এই 1s2 দুটো একই 1s2, দুটো মিললে আমরা ভাবতাম কি একটা বেশ মাঝামাঝি কিছু হবে, কিন্তু না, এক্ষেত্রে দুটো হবে কিন্তু দুটো আলাদা হবে। এর মধ্যে যে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে তার মধ্যে একটাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল, একটাকে বলবো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল নাম শুনেই বোঝা যাচ্ছে সেটা বন্ডিং করতে সাহায্য করে। আর বন্ডিং কখন হয়, যদি এনার্জিটা সাধারণের থেকে কম হয়, তাহলে সেটা নিচে হবে। এই গ্রাফ যে আমি আঁকছি এই দিকে, এটার তুলনা এখানে নিচে আসবে, তাহলে সেরকম একটা অরবিটাল তৈরি হবে। মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী দুটো অরবিটাল মিলিয়ে দুটো অরবিটাল তৈরি হবে, তাহলে এক্ষেত্রে আরেকটা অরবিটাল তৈরি হবে, সেটা হবে অ্যান্টি বন্ডিং, যেটা এদের থেকে হায়ার লেভেলে থাকবে, সাধারণ অবস্থার থেকে হায়ার লেভেলে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে এই দুটো অরবিটাল মিলে কিন্তু যে টোটাল এনার্জিটা সেটা কিন্তু এর মাঝামাঝি। তাহলে এই যে দুটো অরবিটাল তৈরি হলো, এইটাকে বলা হয় বন্ডিং, এইটাকে বলা হয়, উপরটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং। তাহলে এদের নাম আমি কিরম দেবো? আমরা অন্য জায়গায় শিখেছি যে যাকে বলে পাই বন্ড আর সিগমা বন্ড, আমরা জানি এস এস দুটো মিলে সবসময় সিগমা বন্ডই তৈরি করবে, পাই বন্ড হয় না, কারণ এর হেড অন ওভারল্যাপ ছাড়া সাইড অন ওভারল্যাপের কোনো পার্থক্য নেই, একই জিনিস সামনাসামনি এসে জুড়বে। তাহলে এক্ষেত্রে দুটোই সিগমা বন্ড হবে, দুটোই সিগমা 1s, কিন্তু একটা এনার্জি এদের থেকে কম, এটা বন্ডিং অরবিটাল, আর উপরেরটা দুটোর থেকে বেশি, তাই এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাই জন্য আমি ওর উপরে একটা মাথায় একটা স্টার দিয়েছি, এই স্টারটা বোঝাচ্ছে যে ওটা এদের সবার থেকে এনার্জিতে হাই আছে। তাহলে এই দুটো জুড়ে আমার টোটাল দুটো অরবিটাল, অ্যাটমিক অরবিটাল জুড়ে টোটাল দুটো মলিকুলার অরবিটাল তৈরি হলো। এর মধ্যে এবার ইলেকট্রন প্রবেশ করবে আহ্বাও নীতি অনুযায়ী, নিচ থেকে উপরে এনার্জি অনুযায়ী। টোটাল আমার দুটো অরবিটালে টোটাল 4টে ইলেকট্রন ছিল, নিচ থেকে 1 2 3 4 এরকম। একই রকম ভাবে এই যে 2s আছে, এরাও এস অরবিটাল, এদেরও একই রকম ভাবে কিন্তু ওই মলিকুলার অরবিটাল তৈরি হবে, দুটো জুড়ে মলিকুলার অরবিটাল। এখানে আমার জায়গা অতটা করা নেই, তাই জন্য আমি করছি কি, এইটাকে আমি কপি করে এখানে বসাচ্ছি, এটা একটু নিচে হবে। আমার জায়গা নেই বলে আমি এরকম করছি, এটা এর থেকে হায়ার লেভেলে আসবে। এখানে এটা 2s হবে, এটাও 2s হবে, কিন্তু যেহেতু এস অরবিটাল দুটো শুধু সিগমা বন্ড করবে, তাহলে আমি এখানে দেখিয়ে দিলাম যে এই দুটো জুড়ে এরকম হয়েছে। এইবার আসছে 2p। পি আমরা কি জানি, px py pz তিনটে অরবিটাল হয়, এই যে px yz তিনটে অরবিটাল আছে। আমরা ধরে নিই, মানে ডিফল্ট হিসেবে যদি কোথাও বলা না থাকে যে জেড অ্যাক্সিসে দুটো অ্যাটম এসে জুড়বে, তাহলে জেড অ্যাক্সিসের যে pz যে এটা আছে অরবিটালটা, সেটা হেড অন ওভারল্যাপ করবে, কারণ দুটো জেড জেড মাথা মাথা ধাক্কা খাবে, এইরকম জেড জেড ধাক্কা খেয়ে এখানে হেড অন ওভারল্যাপ করবে। কিন্তু যারা এক্স অ্যাক্সিসে আছে বা যারা ওয়াই অ্যাক্সিসে আছে, তারা হেড অন ওভারল্যাপ করবে না, কারণ তারা তো সাইডে সাইডে ঘুরে আছে, তারা কিন্তু সাইড অন ওভারল্যাপ করবে, মানে তারা পাই বন্ড তৈরি করবে। এটা বোঝা গেল। তাহলে
আমার জেড অ্যাক্সিসে একটা সিগমা আর একটা এক্সে একটা ওয়াইয়ে দুটো পাই, তাহলে এক একটা অরবিটাল মানে এক একটা টুপি একটা সিগমা দুটো পাই তৈরি করবে। এবার টোটাল আমার দুটো অক্সিজেন মিলে 6টা পি অরবিটাল আছে, তাহলে 6টা পি অরবিটাল থেকে 6টা মলিকুলার অরবিটাল তৈরি হবে, এটা জানি। কিন্তু 6টা কি কি হবে? 3টে হবে বন্ডিং, 3টে হবে অ্যান্টি বন্ডিং, লিখে নিই। এবার একটা রুল আছে যে আমার যে মলিকুলের টোটাল কটা ইলেকট্রন আছে। অক্সিজেনে দুটো অক্সিজেনের টোটাল ইলেকট্রন কটা হয়? 8টা 8টা 16টা। 16 মানে এটা 16 মানে 15 থেকে এটা বেশি বা 15 সমান। আর যদি আমার ইলেকট্রনের সংখ্যা 15 থেকে কম হতো তখন সেটা আরেকটা জিনিস হতো, যেরকম নাইট্রোজেনের 7টা 7টা, তার ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে 14 হয়, যেটা 15 থেকে কম। 15 থেকে বেশি যদি টোটাল ইলেকট্রন সংখ্যা হয় তাহলে পি অরবিটালে যে টোটাল মলিকুলার অরবিটাল তৈরি করবে সেটা এরকম হবে যে আমার মনে রাখার উপায় হলো 2 1 2 2 1, আর এক্ষেত্রে 2 1 2 1। এটার মানে কি আমি বলে দিচ্ছি। 1 2 2 1 এটা মানে হলো সিগমা পাই পাই স্টার সিগমা স্টার, সিগমাতে একটা থাকে ওই জন্য সিগমা পাই পাই স্টার সিগমা স্টার। এক্ষেত্রে প্রথমে আসছে পাই, তারপরে সিগমা, তারপরে পাই স্টার সিগমা স্টার, এরকম হবে। তাহলে অক্সিজেনে 16টা আছে, তাহলে আমাদের ওই 1 2 2 1 এই হিসেবে হবে। তাহলে আমি 1 2 2 1 বেসে লেখার আগে এই দুটোকে একটু উঁচুতে নিয়ে আসি, নিচে জায়গা কম পড়ে যাবে। ঠিক আছে, এখানে প্রথমে 1 মানে একটা সিগমা বন্ড তৈরি হবে, সিগমা 2p। তারপরে যেহেতু পাই বন্ড, যেহেতু দুটো অরবিটাল পাই বন্ড করবে এক্স আর ওয়াই, জেড যদি ওভারল্যাপ করে তাহলে এরকম হবে পাই 2p। তার উপরে আসবে 1 2 2 আবার 2 মানে এটা পাই স্টার 2p, আর সবার উপরে থাকবে 1 2 2 1 মানে সিগমা স্টার 2p থাকলো। এবার আমি ইলেকট্রন গুনে গুনে ভরে দেবো, কারণ এগুলো এনার্জি অনুযায়ী আমি সাজিয়ে ফেলেছি। এরকম দেখিয়ে দিলাম আমি, এরকম আমি এনার্জি অনুযায়ী সাজিয়ে ফেললাম। এটা সমান নয়, মানে আমার আঁকাও ঠিক হয়নি, এটা মানে এর থেকে নিচু হবে, এর থেকে উঁচুতে এরকম হয়ে গেল। এইবার আমি ইলেকট্রন গুনে গুনে ভরে দেবো। কটা আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8, 8টা টোটাল ইলেকট্রন আছে, মানে দুটো মিলে পি অরবিটালে 8টা ইলেকট্রন আছে। তাহলে আমি 8 ইলেকট্রন ভরি, 1 2 3 4 5 6 7 8 হলো। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে অ্যান্টি বন্ডিং এর যে পাই অরবিটাল সেখানে মাত্র দুটো আছে, বন্ডিং এ আছে টোটাল 1 2 3 4 5 6 6টা। তাহলে এটা একটা মনে রাখতে হবে যে বন্ডিং যে অঞ্চলটা সেখানে যত বেশি ইলেকট্রন প্রবেশ করবে সে তত বেশি স্টেবল হবে, কারণ বন্ডিং অরবিটালগুলো তো নিচে আছে, মানে এনার্জি সাধারণ টুপির থেকে তার থেকে তো নিচে আছে, তাই তাতে যত ইলেকট্রন ভরবে তাহলে সে তত স্টেবল হবে। কিন্তু অ্যান্টি বন্ডিংয়ে যত ঢুকবে সে তত আনস্টেবল হবে। এখানে অ্যান্টি বন্ডিংয়ে কম ইলেকট্রন আছে বন্ডিংয়ের থেকে, তাই জন্য এ স্টেবল। এবার এখানে যদি সমান সমান চলে আসতো কোনো কারণে অন্য কোনো পরমাণুর জন্য, তাহলে সে বন্ড তৈরি করতো না, সে বন্ডই করতো না। যেরকম হিলিয়ামের ক্ষেত্রে হতো কি, হিলিয়াম 2 যদি আমি বলি হিলিয়াম 2 কেন হয় না, তাহলে হিলিয়াম 2 এর ক্ষেত্রে 1s2 এখানে দুটো থাকতো, 1s2 আরেকটা হিলিয়ামের দুটো থাকতো, তারা জুড়ে জুড়ে
এরকম বন্ডিং আর অ্যান্টি বন্ডিং দুটো সমান করে দিত, তাহলে তাদের থেকে কি না থেকে কি একই ব্যাপার, ফলে তারা ওখানে যাবেই না, তারা নিজেরা থাকবে। কিন্তু এখানে আমার বন্ডিংয়ে ইলেকট্রন কিন্তু বাড়ছে, যতটা আছে অ্যান্টি বন্ডিংয়ে তার থেকে এখানে বেশি, তাহলে এটা স্টেবল হবে, এটা বোঝা গেল। তার মানে আমি এখান থেকে এইটা বুঝতে পারলাম যে অক্সিজেন আরেকটা অক্সিজেনের সঙ্গে মিলে একটা অক্সিজেন অণু তৈরি করবে এবং এটা স্টেবল হবে, কিন্তু কটা বন্ড তৈরি করবে। একটা জিনিস জানতে হবে যে একটা ইলেকট্রন আরেকটা অপোজিট স্পিনের ইলেকট্রনের সাথে মিশে একটা বন্ড তৈরি করে, আবার সেটা যদি অ্যান্টি বন্ডিংয়ে হয় তাহলে সে একটা বন্ড ভাঙার চেষ্টা করে। তাহলে আমি এক কাজ করি যে এখানে আমার কটা অরবিটাল আছে সেটা গুনে নিই। বন্ডিংয়ে 3টে অরবিটাল আছে, তার মানে 3টে অরবিটাল ভর্তি আছে এখানে। টোটাল আমার বন্ডিং অরবিটালে 6টা ইলেকট্রন আছে। অ্যান্টি বন্ডিং অরবিটালে 2টো ইলেকট্রন আছে, এই যে দুটো, সেই দুটো কি বন্ডিংয়ে বাধা দেবে, তাহলে সে দুটোকে বিয়োগ করে দিই, -2। এটা হলো কি একটা ইলেকট্রনের হিসাব, কিন্তু আমি বলেছি জোড়ায় জোড়ায় বন্ড তৈরি করে, তাহলে /2, তাহলে এক জোড়া করে পেয়ে যাব। এটা হিসাব করলে আমরা পাবো 6 থেকে 2 বাদ দিলে 4, 4/2 = 2। এই যে 2, এটাকে আমরা বলি বন্ড অর্ডার। বন্ড অর্ডার বলতে আসলে কি কত বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, কত বন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করে, যেটা আমরা জানি। এখান থেকে সেটাও বোঝা গেল যে কি হয়, কি ব্যাপার। কিন্তু এত কঠিন করে লাভটা কি? লাভটা হলো কয়েকটা ব্যাপার আছে যেগুলো অন্য কোনো অ্যাটমিক মলিকুলার থিওরি দিয়ে বলা যায় না। যেরকম ডায়াটমিসিটি আর ডায়াম্যাগনেটিক নেচার আর প্যারাম্যাগনেটিক নেচার, এই দুটো কি জিনিস? প্যারাম্যাগনেটিক মানে সে ম্যাগনেটিক ফিল্ডে সে নিজের একটা প্রভাব দেখায়, মানে ম্যাগনেটিক ফিল্ড তার উপর প্রভাব ফেলতে পারে, যার উপর ম্যাগনেটিক ফিল্ড প্রভাব ফেলতে পারে সেটাই হলো প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক মানে যার উপর ম্যাগনেটিক ফিল্ডের কোনো প্রভাব নেই। এবার দেখা গেছে অক্সিজেনকে কঠিন করে দিলে বা তরলও করে দিলে সেটা ম্যাগনেটিক ফিল্ডের উপর প্রভাব, মানে ম্যাগনেটিক ফিল্ড তার উপর প্রভাব বিস্তার করতে পারে। গ্যাসিয়াস অবস্থায় হয় না, কারণ সেক্ষেত্রে এনার্জি এত বেশি থাকে মলিকুলগুলোর ওপর যে তারা ওইটুকু ম্যাগনেটিক পাওয়ারের কোনো হেরফের দেখায় না। কিন্তু লিকুইড ফেজে এবং সলিড ফেজে অক্সিজেন কিন্তু ম্যাগনেটিক বস্তুর মতো আচরণ করে, যেরকম লোহা। সেটা কি করে হচ্ছে? আমরা দেখেছি যে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, কি না স্পিন কোয়ান্টাম নাম্বার একটা আছে, সেটাই আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের একটা তার উপরে। কারণ আমরা লিখি না MS, ওটা আসলে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, কারণ ওই স্পিনটাই কিন্তু ম্যাগনেটিক নেচারের দিক নির্ধারণ করে। এখানে দেখছি যে এই যে বন্ডিং অরবিটালে যে পাই আছে, এক্ষেত্রে প্রত্যেকটা অরবিটালে একটা আপ স্পিন একটা ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন আছে। কিন্তু হোনস রুলের জন্য এই π*2p-তে এখানে দুটো আপ স্পিন ইলেকট্রন আছে। দুটো আপ স্পিন আছে বলে একটা আপ ম্যাগনেটিক আর একটা ডাউন ম্যাগনেটিক ক্যান্সেল করে দিত, কিন্তু এখানে দুটো আপ ম্যাগনেটিক আছে, তাহলে এরা কিন্তু ম্যাগনেটিক, মানে এরা নিজেরা কিন্তু প্যারাম্যাগনেটিক নেচার দেখাবে অক্সিজেনকে। এই থিওরি দিয়েই একমাত্র অক্সিজেনের প্যারাম্যাগনেটিক নেচার ব্যাখ্যা করা যায়। ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা কোয়ান্টাম থিওরি থেকে এসছে বলে এত সুন্দর ব্যাখ্যা করতে পারে। তো এটা হলো অক্সিজেনের ব্যাপারটা। এবার একই রকমভাবে যদি নাইট্রোজেনের আঁকি, সহজ হবে। এবার বোঝা গেছে অনেকটা ব্যাপার, তাড়াতাড়ি আঁকা যাবে এবার। তাহলে এবার আমরা নাইট্রোজেনের আঁকবো N2। প্রথমে আমরা N এর ইলেকট্রন বিন্যাস শিখে নেব, 1s2, 2s2, তারপরে 2p3, 3টে আছে কারণ অক্সিজেনের আগে বসে আছে তাই জন্য। তাহলে এক্ষেত্রে আমরা সেই
একইভাবে 1s2 এই যে বন্ড, এই যে 1s2 বন্ড আঁকবো এইসব তো করে যাব, কিন্তু এগুলো তো যতটা নিচে ভরবে বন্ডিংয়ে ততটা অ্যান্টি বন্ডিংয়ে ভরবে, ফলে ওটা বন্ড অর্ডার তৈরি করতে কোনো হেল্প করবে না। কারণ বন্ড অর্ডার তখনই তৈরি হবে যখন এনার্জির হেরফের হবে। এখানে যতটা লো এনার্জি ততটা হাই এনার্জি ক্যান্সেল করে যাবে। তাই না আমি 1s2 2s2টা একদম আঁকলাম না, তাহলে আমরা আঁকবো কি 2p-টা। তাহলে 2p-টা শুধু আমি আঁকি। এখানে 2p-তে 2টা কীরকম আঁকলাম, 2p-তে 2p3 আছে কটা, 3টে ইলেকট্রন। এখানে 2p-তে আছে 3টে ইলেকট্রন, আমি এখানে 3 লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আমি ওই পি অরবিটাল তাহলে জেড জেড ওভারল্যাপ করে সিগমা বন্ড করবে, আর দুটো বাকি যে আছে তারা পাই ওভারল্যাপ করবে, সেই হিসেবে এঁকে নিই। তাহলে এখানে এবার এটা দেখতে হবে যে নাইট্রোজেনের 14টা ইলেকট্রন, তাহলে এ কি 1 2 2 1 করবে না, 2 1 2 1, তাহলে সব থেকে নিচে থাকবে পাই 2p, দুটো পাই 2p দুটো হয়, দুটো পাই বন্ড করবে বলে 2p বলতে আমরা 3টে এঁকে দেবো সেরকম নয়, কিন্তু তার উপরে থাকবে 1 2 1 মানে সিগমা 2p, এবং এদের উপরে থাকবে 2 1 2 1, আবার এখানে পাই স্টার, এরা অ্যান্টি বন্ডিং পেয়ার তৈরি করছে, পাই স্টার 2p, এবং সবার উপরে সিগমা স্টার 2p থাকলো। এবার আমরা গুনে গুনে পড়াই, 6টা ইলেকট্রন আছে দেখতেই পাচ্ছি, তাহলে ইলেকট্রন ভরি 1 2 3 4 5 6, এখানে অ্যান্টি বন্ডিংয়ে কিছু নেই, তার মানে একে বিয়োগ করে বাধা দেওয়ার মতো কেউ নেই, তাহলে এই 3টে অরবিটালই বন্ড তৈরি করতে সাহায্য করছে, 3টে জোড়া ইলেকট্রন আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এমনি ইনটিউশনই বলে দিতে পারি 3টে বন্ড হবে। তবুও অঙ্ক করার জন্য আমরা করে দেখি কটা বন্ড অর্ডার, তাহলে বন্ড অর্ডার কি হবে না, যটা বন্ডিং ইলেকট্রন কটা 1 2 3 4 5 6, 6 মাইনাস 0 অ্যান্টি বন্ডিং বাই 2, তাহলে কি 3 হচ্ছে, সেই একই জিনিস। নাইট্রোজেন আমরা জানি ট্রিপল বন্ড করে, সেইটা এখানেও প্রকাশ পাচ্ছে। এবার এখানে কি কোনো ওই একা একা স্পিন একদিকে হয়ে আছে এরকম কোনো ইলেকট্রন আছে, নেই, তার মানে এ কিন্তু প্যারাম্যাগনেটিক নেচার দেখাবে না, এই ডায়াম্যাগনেটিক নেচার দেখাবে। ডায়া মানে কি দুটো, একটা উপরে একটা নিচে, ওই জন্য ম্যাগনেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরা ডায়াম্যাগনেটিক নেচার দেখাবে মানে এরা ম্যাগনেটিক ফিল্ডে কোনো আচরণ করবে না, মানে ম্যাগনেটিক ফিল্ডের উপর এদের কোনো প্রভাব পড়বে না। তাহলে এক্ষেত্রে আমি সে জুড়ে দেওয়া হয়নি, জুড়ে দিই, এরকম করে জুড়ে দিতে হয় পরীক্ষায় আঁকলে। এখানে বন্ড অর্ডারটা মুছে দিই, করে জুড়ে দিই, কারণ এখান থেকেই এরা তৈরি হয়েছে, বোঝা গেল। এবার এই থিওরির মানে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে, যে অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটাল কিন্তু একসঙ্গে থাকে না। অ্যাটমিক অরবিটাল অ্যাটম যখন আলাদা আলাদা অবস্থায় থাকে তখন থাকে, তারা যখন জুড়ে যায় তখন তাদের নিজস্ব কোনো অ্যাটমিক অরবিটাল থাকে না, দুটো জুড়ে শুধুমাত্র মলিকুলার অরবিটালই থাকে। মানে এটা বলা যাবে না যে এই অ্যাটমের ইলেকট্রন ওর চারদিকে ঘুরছে, এর ওর চারদিকে, না, দুটো মিলে পুরো মলিকুলের একটা নিজস্ব অরবিটাল নিচ থেকে উপর দিকে এই যে এরকম করে করে ওঠে, এইরকম ব্যাপারটা হয়। মানে এটা কিন্তু মিসকনসেপশন, ওই জন্য একটা, যে মলিকুলের মধ্যে অ্যাটমেরও অরবিটাল থাকে, দুটো মিশে থাকে একটা জায়গায় মেশে না, না পুরোটা মিশে যায় একদম। তো এইটা ছিল আজকে আমাদের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।